বাংলা একটা কথা আছে, সময় এখন বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল। বাংলাদেশ আওয়ামী লীগের এখন খুব খারাপ সময় চলতেছে। কিছু ছাগল, কিছু হরিণ এখন বাঘের গাল চাটতেছে। বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে যা ইচ্ছা তাই বলতেছে, শেখ মুজিবকে নিয়ে যা ইচ্ছা তা বলতেছে। এটা আর বেশি দিন চলবে না। অলরেডি শেষ পর্যায়ে আছে খেলা। ভারতের চোখেই কিন্তু আমেরিকা বাংলাদেশকে দেখা শুরু করে দিয়েছে। ভারতের সাথে আমেরিকার যে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে শিথিল হচ্ছে। কিছুদিন আগেও কিন্তু মোদির সাথে ডোনাল্ড ট্রাম্প ফোন আলাপ করেছে, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনারা ইতিমধ্যে এই বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের উপর যে 50% শুল্ক আরোপ করেছিল আমেরিকা, সেটা এখন কমিয়ে 18% নিয়ে আসা হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে ভারতের সাথে বাণিজ্যিক চুক্তি করতে। কি বুঝতে পারছেন এই সকল বিষয় দেখে? এখন আমেরিকা আবার ভারতের সাথে সম্পর্ক ভালো করতে যাচ্ছে বাধ্য হয়ে। এটা কূটনীতিক জয় হচ্ছে ভারতের। তাই 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কি হবে না সে বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না, কিন্তু এটা বলতে চাচ্ছি 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়েও যায়, 12ই ফেব্রুয়ারির পরে বাংলাদেশে যে রাজনৈতিক সরকার ক্ষমতা আসবে সে সরকারের সাথে কি করবে ভারত, সেটা ভেবেই ভয় পাচ্ছি। আর বাংলাদেশ আওয়ামী লীগ তার পূর্ণ শক্তি নিয়ে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করবে এবং কামব্যাক করার পর বাংলাদেশে কি ভূমিকম্প হবে, কি সুনামি হবে, সেটা ভেবে আমি ভয় পাচ্ছি। দেখেন বাংলাদেশের অনেকের কিন্তু কথার টিউন চেঞ্জ হয়ে গিয়েছে। আমতারে খেটে হেঁটে শুধু আওয়ামী লীগের গুণগান গাচ্ছে। বিএনপির অনেক নেতাও কিন্তু আওয়ামী লীগের কথা বলছে। শুধু তাই নয়, সাবেক বিবিসি বাংলার সাংবাদিক তিনিও আওয়ামী লীগের কথা বলছে। তিনি বলছে আওয়ামী লীগকে নির্বাহী আদেশ দিয়ে উড়িয়ে দিতে পারবেন না। তার মানে কি বুঝিয়েছে? আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরবে। 12ই ফেব্রুয়ারি বলেন আর 12ই মার্চ বলেন, বাংলাদেশের রাজনীতিতে এবং শেখ হাসিনা বাংলাদেশে যে খুব শীঘ্রই ফিরছে এটা মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। কারণ আমেরিকা বাংলাদেশ নিয়ে যেভাবে মাথা ঘামাচ্ছিল, এখন ইন্ডিয়ার সাথে সম্পর্ক আবার আগের মতো ভালোভাবে করে ফেলার কারণে ওই রকম বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা আর ঘামাবে না। হ্যাঁ, আমেরিকার কিছু স্বার্থ আছে, ওগুলা ভারতের সাথে কথা বলে কিছু হাসিল করার চেষ্টা করবে, কিন্তু আগের মতো অ্যাগ্রেসিভ ভাবে পুরো বাংলাদেশকে একা কন্ট্রোল করার জন্য ভারতের সাথে সম্পর্ক নষ্ট করবে, ভারতের সাথে ফাইট করবে, ওই ধরনের মনোভাব থেকে আমেরিকা সরে এসেছে। এটা আমেরিকার জন্যও ভালো, ভারতের জন্যও ভালো, এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্যও ভালো, এবং বাংলাদেশের জনগণের জন্য ভালো। কারণ বাংলাদেশের মধ্যে একটি রাজনৈতিক ব্যালেন্স ফিরে আসুক, সে বিষয় নিয়ে আমি অনেক কথা বলেছি, অনেক ভিডিও করেছি। বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ব্যালেন্স তখনই ফিরে আসবে যখন বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনীতিতে কামব্যাক করবে এবং শেখ হাসিনা বাংলাদেশে কামব্যাক করবে। হয়তো বা 12ই ফেব্রুয়ারির পরে সেটাই বাংলাদেশে ঘটতে চলেছে। আমি এই বিষয় নিয়ে অনেক পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করেছি। আজকে এই বিষয় নিয়ে কথা বলছি, তার মেইন রিজন হচ্ছে আপনারা অনেক সময় আমি যখন আগাম অনেক কথা বলি সেগুলা নিয়ে বলেন গুজব ছড়ান, এগুলো তো হয় না। কই, এখন তো প্রমাণ পেয়েছেন শুল্ক কমায়নি। আমেরিকা কি ভারতের সাথে সম্পর্ক ভালো করতে চাচ্ছে না? সকল কিছু এখন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গিয়েছেন। 50% থেকে 18% শুল্ক করেনি, করেছে তো। কিছুদিন আগে আমি বলেছিলাম শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সশরীরে বৈঠক করার জন্য অনুমতি দিয়েছে। গত 1-2 দিন আগে শেখ হাসিনাকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে সশরীরে বৈঠক করেনি, করেছে তো। আমি বলি নেই, এটা 1-2 দিনের মধ্যে ভারতের অনেক ইউটিউবার আলোচনা করেছে, বাংলাদেশের অনেক ইউটিউবারও আলোচনা করেছে। যে কথাগুলো আমি আরো 1 সপ্তাহ আগে বলেছি সেই ব্যাপারগুলো 1 সপ্তাহ পর আস্তে আস্তে ঘটছে। তো আপনারা চিন্তা করেন, আমি এই কথা এখন বলেছি, 1-2 দিনের মধ্যে ঘটে যেতে হবে। আরে ভাই, কূটনীতিক ব্যাপারগুলো আস্তে আস্তে হয়। কথা বলছেন, রেজাল্ট পেতে সময় লাগে। আমরা এই ব্যাপারগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ সূত্র থেকে জানি, সে কারণে আমরা আগে আলোচনা করি, পরবর্তীতে ঘটলে তখন আপনারা বুঝতে পারেন। আপনারা যেন ধৈর্য ধরবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে অনেক বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যারা এখন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারা অনেক কিছুক্ষণ বুঝতে পারেন, অনেক বিষয় ক্লিয়ার হয়ে যান। কারণ আপনাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমেরিকা তাদের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। এখনো যে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে চাচ্ছে সেটাও আমেরিকার স্বার্থ, এবং বাংলাদেশের বিষয় নিয়ে ভারতের হাতে সকল কিছু ছেড়ে দিতে চাচ্ছে সেটাও কিন্তু আমেরিকার স্বার্থ। কারণ আমেরিকা চেষ্টা করেছে ভারতের সাথে খেলা খেলে বাংলাদেশের সকল কিছু নিয়ন্ত্রণ নিয়ে ভারতের সাথে অ্যান্টি থেকেই তাদের সকল স্বার্থ বাংলাদেশে হাসিল করতে চেয়েছে, কিন্তু দেখতে পেয়েছে এভাবে করে তাদের সকল স্বার্থ
হাসিল করতে পারবে না বাংলাদেশে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে। পরে সাউথ ব্লকের মধ্যে আমও যাবে, সালাও যাবে। মোটামুটি শুল্ক বাড়িয়ে, প্রেসার দিয়ে, রাশিয়ার ব্যাপার নিয়ে থ্রেড দিয়ে অনেক কিছু করে দেখে যে না, হচ্ছে না। এখন তাদের কিছু জিনিস পরিবর্তন করে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে চাচ্ছে এবং সাউথ ব্লকের মধ্যে তাদের যে বিশ্বস্ত বন্ধু ভারত আছে আগে, তাদের সাথে আগের মতো সম্পর্ক করতে চাচ্ছে। কারণ সাউথ ব্লকে ভারত ছাড়া এই আমেরিকার কোনো বিশ্বস্ত বন্ধু নেই। চাইনা এন্ট্রি এবং অন্যান্য যেগুলো ছোটখাটো রাষ্ট্র আছে, তারা তো ছাগলের 10 নম্বর বাচ্চা, তারা কোনো ফ্যাক্ট না। সাউথ ব্লকের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে ভারত এবং এই চাইনা। পাকিস্তান চাইনার পেটের ভিতরে, চাইনা পাকিস্তানকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে। আবার পাকিস্তান আমেরিকারও দালালি করে, পাকিস্তান কারো বন্ধু না। পাকিস্তান যেখানে দিয়ে সুবিধা সেখানে দৌড়াদৌড়ি করে, সে কারণে পাকিস্তানকে আমেরিকা সে ওই রকম ভাবে কাউন্টে নেয় না। সাউথ ব্লকে কাউন্ট নেই আমেরিকা এই ভারত এবং চাইনাকে। তাই শেষ পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক শিথিল করতে সে কারণে সকল বিষয় চিন্তা করে বাধ্য হচ্ছে। এবং ওয়ার্ল্ডে যে রাজনৈতিক সমীকরণ, এই সমীকরণ দেখেও কিন্তু ভারতকে আমেরিকা অনেক বেশি প্রয়োজন আছে। এই প্রয়োজনগুলোর কারণেই বাংলাদেশ আওয়ামী লীগের কপাল খুলে গিয়েছে। এখন ভারত ওপেনলি ভাবে 12 ফেব্রুয়ারি পরে নির্বাচনের পরে যে রাজনৈতিক সরকার আসবে তার সাথে ডাইরেক্টলি খেলতে পারবে। সে কারণে দেখেন ভারতের সকল কূটনীতিক যারা দূতাবাসে কাজ করতো সকলকে নিয়ে এসেছে, তাদের ফ্যামিলিকেও নিয়ে এসেছে, ভারতের সকল নাগরিককেও ভারতে নিয়ে এসেছে। কারণ ভারত বাংলাদেশের উপর কূটনীতিক ভাবে বিশাল বড় একটা চাপ প্রয়োগ করবে। সে কারণেই তিস্তা চুক্তি করছে না, গঙ্গা চুক্তিও করছে না, আমদানি রপ্তানি একেবারে কমিয়ে ফেলেছে। সকল ধরনের কূটনীতিক সম্পর্ক হয়তো 12 ফেব্রুয়ারি পরে ছিন্ন করে দিবে ভারত, যদি ভারতের সত্যগুলো যে রাজনৈতিক সরকার আসবে তারা না মানে। বাংলাদেশে একটি দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, বাংলাদেশের জনগণ রাজনৈতিক সরকারের উপর খেপে যাবে। অলরেডি রিজার্ভ একেবারে কমে যাচ্ছে, ঋণের পরিমাণও অনেক বেশি বেড়ে গিয়েছে। কারণ 5 আগস্টের পরবর্তী সময় যে পরিমাণ দুর্নীতি এবং টাকা পাচার হয়েছে, শেখ হাসিনার 16 বছরের শাসনামলকে ফেল করিয়ে ফেলেছে। সে কারণেই বাধ্য হয়েই জনগণ রাজপথে নামবে এবং আওয়ামী লীগ আন্দোলন শুরু করে দিবে। ওই রেজিম মনে হয় না 5 বছর দেশটা শাসন করতে পারবে। যতই দমন নিপীড়ন করুক, যতই কিছু করুক, কোনোভাবেই সম্ভাবনা নাই আওয়ামী লীগ ছাড়া তারা 5 বছর দেশ শাসন করার। কথা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে, ভারতের সাথে নেগোসিয়েশন করেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দেওয়ার পরে কিন্তু তারা হয়তো বা 5 বছর দেশ শাসন করতে পারে, যদি আওয়ামী লীগের রাজি হয়, ভারতও রাজি হয়। তা না হলে মাঝপথেই ওই সরকারের পতন ঘটবে। মাঝপথে একটি অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা তত্ত্বাবধায়ক সরকার বলেন গঠন হবে, ওই সরকারের আন্ডারে আরেকটি নির্বাচন হবে। তা না হলে দেশে ওই রকম ম্যাসাকার পরিস্থিতি তৈরি করতে পারে বা হবে। এর ফলে আবার হয়তো সেনাবাহিনী ক্ষমতা নিয়ে ফেলতে পারে। তখন হয়তো সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান নাও থাকতে পারে, অন্য একজন সেনাবাহিনীর প্রধান থাকবে। আবার হয়তো 2 বছরের শাসন হবে, 2 বছর পর আবার আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, আবার নির্বাচন হবে। অনেক কিছুই বাংলাদেশে ঘটতে পারে। এই বিষয়গুলো আমি প্রত্যেকটা ভিডিওতে তুলে ধরি যাতে এই বিষয়গুলো আপনাদের রিমাইন্ডে থাকে, আপনারা হতাশাগ্রস্ত না হন। আওয়ামী লীগের ফিরে আসার অনেক অপশন আছে এবং আওয়ামী লীগের পাশে বিশ্বের পরাশক্তি সকলেই এখন আছে এবং সাপোর্ট দিচ্ছে। আওয়ামী লীগকে ক্ষমতায় বসার জন্য সাপোর্ট দেখ বা না দেখ, আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসার জন্য সাপোর্ট দিচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাইছি ভারত মার্কিন বাণিজ্য চুক্তি এবং বাংলাদেশের ভূ রাজনীতি, এই রাজনীতির সাথে আওয়ামী লীগকেও দেখতে চাই। এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাইছি। আমরা আসলে একটা অপেক্ষায় ছিলাম যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ বা সংঘাত চলছে গত আগস্ট মাস থেকেই বলা যায়, এটির একটা অবসান হবে এবং আমরা ধারণা করেছিলাম যে গত ডিসেম্বর নাগাদ এটির অবসান হবে। এই সম্পর্কটা শুধু ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, আঞ্চলিক নিরাপত্তা, ভূ রাজনীতিও খুব দৃঢ়ভাবে গুরুত্বপূর্ণ। এই কারণে এর সাথে কিন্তু বাংলাদেশ জড়িয়ে আছে। এই ডিলগুলোর মধ্যে আপনি বাংলাদেশকে কোনোভাবেই ফেলে দিতে পারেন না। ভারতের যতগুলো সীমান্ত রাষ্ট্র আছে, সমুদ্র সীমার 2টো, স্থল সীমার 7টি রাষ্ট্র, এই 7টি রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশের সীমান্ত এবং সবচেয়ে বেশি রাজ্য ভারতের বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে জড়িয়ে আছে। কাজে এই যে উন্নয়ন বলুন, অবকাঠামো বলুন, ভারতের যা কিছু তার সাথে কিন্তু আঞ্চলিক নিরাপত্তা খুব জোরালোভাবে জড়িত। আঞ্চলিক নিরাপত্তা যদি না থাকে
আঞ্চলিক কোনো প্রতিবেশী রাষ্ট্রে যদি জঙ্গিবাদ কায়েম হয়, উগ্রবাদ কায়েম হয়, তাহলে ভারত যত উন্নতি করুক না কেন সেই উন্নতির সুফল ভারত পাবে না। এই জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র ভারত যদি সেটেল হয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য সুখবর আছে, আওয়ামী লীগের জন্য সুখবর আছে। আমি রাজনৈতিক দল হিসেবে একদম নাম ধরে বলছি। আপনারা খেয়াল করে দেখবেন যে ভারত প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত এবং শেষ পর্যন্ত ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে এসছে একমাত্র ভারত। সেই জায়গা থেকে এই যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, এই নির্বাচনে ভারতের আসলে আপনি যদি সমর্থনের কথা বলেন, ভারতের কোনো সমর্থন নেই। বহুল কাঙ্ক্ষিত ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির আশাবাদী হবার মতো খবর পাওয়া গেল। গতকালকেই আমরা খবরটি দিয়েছি, আমরাও এটি নিয়ে আলাপ করেছি। ডোনাল্ড ট্রাম্প নিজে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের ফোন আলাপ, পরশু রাতের ফোন আলাপ পরবর্তী সময়ে তারা তাদের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। এবং 2 তারিখ থেকে 5 তারিখ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। এই সফরে দ্বিপাক্ষিক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আছে এবং বাংলাদেশ প্রসঙ্গ, আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গ কোনো বিবৃতি বক্তব্যে না আসলেও নেপথ্যে এটা তীব্রভাবে আছে। এর ফলে বিশ্ব রাজনীতিতে, বিশেষ করে আমাদের আঞ্চলিক রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে শুল্ক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছিল, ভারত ও যুক্তরাষ্ট্র যেন অনেকটা ম্যাজিকের মতোই তার সমাধান করে ফেলল। ট্রাম্প ঘোষণা করেছেন ভারতের উপর আরোপিত 25% শুল্ক কমিয়ে 18% করা হচ্ছে। আর এর ঠিক পরে ওয়াশিংটনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে ভারত আমেরিকার এই বন্ধুত্ব কি কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ, আমি খানিক আগে যেগুলো বলছিলাম, নাকি এর কোনো গভীর প্রভাব পড়তে যাচ্ছে প্রতিবেশী বাংলাদেশে? পারমাণবিক শক্তি থেকে খনিজ সম্পদ চুক্তি দক্ষিণ এশিয়ার ক্ষমতায় ভারসাম্য বদলে দিচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে কি ধরনের পরিবর্তন আসতে পারে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করতে চাইছি। এই ডিলটি শুধু শুল্ক কমানো নয়, এর গভীরে রয়েছে 5টি বড় স্তম্ভ: বাণিজ্য, শক্তি, নিউক্লিয়ার শক্তি, প্রতিরক্ষা প্রযুক্তি এবং ক্রিটিক্যাল মিনারেলস বা গুরুত্বপূর্ণ খনিজ। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ রুবিও এবং জয়শঙ্কর ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে কথা বলেছেন। লিথিয়াম, কোবাল্ট বা গ্রাফাইটের মতো খনিজ এখনকার সময়ে সোনার চেয়েও দামি, যা সেমিকন্ডাক্ট এবং ইলেকট্রিক গাড়ির জন্য অপরিহার্য। চীনকে টেক্কা দিতে আমেরিকা এখন ভারতের খনি ও প্রসেসিং ক্ষমতার ওপর ভরসা করতে চাইছে। এর মানে হলো আমেরিকা ভারতকে এখন কেবল একটি বাজার নয়, বরং চীনের বিকল্প সাপ্লাই চেইন হিসেবে দেখছে। এবার আসা যাক আমাদের আসল প্রশ্নে, বাংলাদেশ এখন কোথায়? ভারতের সাথে এই ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য একটি মিশ্র সংকেত। ভারত ও আমেরিকা যদি একমত হয় দক্ষিণ এশিয়ায় তাদের স্বার্থ অভিন্ন, তবে বাংলাদেশের ওপর দিল্লির প্রভাব বা পরামর্শকে ওয়াশিংটন আগের চেয়ে বেশি গুরুত্ব দেবে। এবং একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, দিল্লির চোখে বাংলাদেশকে দেখতে চাইবে ওয়াশিংটন। আপনারা জানেন এখনো পর্যন্ত বা এই যে ঘটনাগুলো ঘটবার আগ পর্যন্ত দিল্লির চোখ বা দিল্লির দৃষ্টি আর মার্কিন দৃষ্টি বাংলাদেশে, বিশেষ করে এই যে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে দৃষ্টি কিন্তু এক ছিল না, এখন এক এবং অভিন্ন হতে বাধ্য। জয়শঙ্কর ও রুবিও কোয়াডকে আরো শক্তিশালী করার কথা বলেছেন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বঙ্গোপসাগরের ঠিক কেন্দ্রে। আমেরিকা যদি ভারতকে সাথে নিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বজায় রাখতে চায়, তবে বাংলাদেশকে কোনো না কোনোভাবে তাদের বলয়ে টানার চেষ্টা বাড়বে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এর প্রভাব সুদূর প্রসারী। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমেরিকা ও ভারতের সাথে সমান তালে তাল মিলিয়ে চলাটা জরুরি। ভারত মার্কিন ডিল প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন ভারতের নিরাপত্তা উদ্বেগকে পাশ কাটিয়ে বাংলাদেশে কোনো বড় পদক্ষেপ নেবে না। জয়শঙ্কর ও রুবিও গণতন্ত্রের সুরক্ষার কথা বললেও তাদের মূল লক্ষ্য অর্থনৈতিক সুযোগ। বাংলাদেশের বর্তমান সরকার যদি মার্কিন ও ভারতীয় বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারে,
তবেই রাজনৈতিক সমর্থন পাওয়া সহজ হবে। ট্রাম্পের মূল টার্গেট আসলে চীন। বাংলাদেশ যদি চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে, তবে ভারত মার্কিন এই নতুন অক্ষ বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে খনিজ সম্পদ ও প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশকে হয়তো একটি পক্ষ বেছে নিতে হবে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ফলে একটা প্রশ্ন খুব জোরালোভাবে আসে যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কিনা। ভারতের জন্য মার্কিন শুল্ক 25% থেকে নেমে 18% নেমে আসা মানে হলো মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা করার ক্ষমতা বাড়বে। এটি বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য একটি প্রচ্ছন্ন চ্যালেঞ্জ হতে পারে। তবে জয়শঙ্কর যখন খনিজ সম্পদ ও জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা বলেন, তখন আঞ্চলিক কানেক্টিভিটির বিষয়টি আসে। যদি ভারত মার্কিন বিনিয়োগের জোয়ার ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসে, তবে বাংলাদেশের ট্রানজিট ও পোর্ট ব্যবহারের গুরুত্ব বহুগুণে বেড়ে যাবে। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের সাথে আগামী 9 তারিখে, আমি গতকালকের কন্টেন্টেও আলাপ করেছি, আগামী 9 ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক 3 দিন আগে একটা বাণিজ্য চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সেটি কি হয় সেটিও একটা দেখবার বিষয়। সংক্ষেপে বলতে গেলে ভারত মার্কিন এই মধু চন্দ্রিমা বাংলাদেশের জন্য সতর্কতা এবং সুযোগ উভয়ই। মার্কিন যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ এশিয়াকে ভারতের চোখ দিয়ে দেখার পুরনো যে নীতি ছিল সেই নীতিতে ফিরতে পারে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাবকে আবার সংহত করতে পারে। দিল্লির এখানে সবচেয়ে বড় প্রভাব যে জন্য রাখতে হবে, দিল্লির এই যে এত উন্নয়ন অবকাঠামো বা এই যে উন্নয়ন সুযোগ, তাদের এই উন্নয়নের সুফল ভোগ করতে হলে আশপাশকে স্থিতিশীল রাখতে হবে। এটি সবচেয়ে বড় স্বার্থ। এবং বাংলাদেশের মধ্য দিয়ে কানেক্টিভিটি বা যোগাযোগ নির্মাণ ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়বার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার, এটি বিদায় হয়ে চলে যাচ্ছে। এরপরে যে সরকারটি আসছে বা আসবে, সেটির উপরে কিন্তু এই যে এখনকার যে সরকার, এই সরকারের একটা ছায়া বা প্রভাব থাকবে। এই ছায়া বা প্রভাব যদি থাকে, তাহলে সেই সরকারের কাছেও দিল্লির নিজের স্বার্থ বাস্তবায়ন করা কঠিন হবে। তাহলে কি দিল্লি কি চাইবে? দিল্লি চাইবে বাংলাদেশে এমন একটি সরকার আসুক, যে সরকারটি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, এগুলোকে ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে দিল্লির কর্তৃত্ব, দিল্লির প্রভাব না, দিল্লির কর্তৃত্ব না। দিল্লি উন্নত বিশ্বে যাবার প্রাণান্তকার চেষ্টা করছে, সাথে আশপাশের দেশগুলোকেও সাথে নিতে চায়। বারবার দিল্লি, আপনি খেয়াল করুন, একটা জিনিস খেয়াল করুন যে এই যে 2 দিন আগে ভারতের জাতীয় বাজেট ঘোষিত হলো। এই জাতীয় বাজেট যখন ঘোষিত হলো, ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে একটা অর্থ বরাদ্দ রাখা হয় বিদেশি রাষ্ট্রগুলোকে সাহায্যের জন্য। উন্নত কিন্তু নয়, অনুন্নত উন্নয়নশীল দেশগুলোকে সাহায্যের জন্য। এই যে ভুটানকে প্রায় 2000 কোটি রুপির উপর 2200 রুপি কেন দিতে হলো? নেপালকে কেন দিতে হলো? বাংলাদেশও 60 কোটি রুপি বরাদ্দ পেয়েছে। এগুলো কেন? এগুলো এই জন্যই যে ভারত আশপাশকেও যেন একটু স্বনির্ভর করতে চায়। দারিদ্রতা এবং সেখানে একটা অন্ধকার সমাজ যদি থাকে, সেখানে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ভারতের সিকিউরিটির জন্য একটা বড় থ্রেট হতে পারে। শুধু এই কারণেই বাংলাদেশ নিজের কোনো কৃতিত্বের দরকার নেই। শুধুমাত্র একটা বিশাল পাহাড়ের পাশে আমাদের বসবাস করবার কারণে বাংলাদেশে আজকে যে রাজনৈতিক অবস্থা আছে, রাজনৈতিক অচল অবস্থা আছে, সেই অচল অবস্থা কাটতে বাধ্য। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এক হয়ে যাওয়া মানে বাংলাদেশকে এখন এমন একটি কূটনৈতিক কৌশল নিতে হবে, স্বাভাবিকভাবে নিতে হবে এবং প্রাকৃতিকভাবে সেই দিকেই ধাবিত হবে, যেখানে বাংলাদেশ ভারতের সাথে নিরাপত্তা এবং আমেরিকার সাথে অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব বজায় রাখতে পারে, আবার চীনের সাথেও ভারসাম্য বজায় রাখতে পারে। আর এই সব কিছু করতে হলে কি করতে হবে? বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ বজায় থাকতে হবে। এই মুহূর্তে আগামী 2-1 মাসের মধ্যে এই যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, এটি একটা সহিংসতাপূর্ণ এবং একপাক্ষিক নির্বাচন। এটির ফলেও কিন্তু বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না। এটি কিন্তু বিশ্ব জানে, ভারত জানে, সবাই জানে।
পশ্চিমা বিশ্বের কদিন আগে পর্যন্ত দৃষ্টিভঙ্গি ছিল যে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখার মতো একটা পরিবেশ তৈরি করা, কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্রই নিজেই বেকায়দায় পড়ে গেছে। বিশেষ করে বিরল খনিজ নিয়ে চীনের যে একক কর্তৃত্ব, সেই কর্তৃত্ব থেকে বের হতে চাইছে। ভারতকে প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে এবং জয়শঙ্করের সাথে এই যে আজকে 4 তারিখ মিটিংটা ইতিমধ্যে হয়ে গেছে মার্কো রুবিওর তাদের সময় অনুযায়ী। এই যে মিটিংটা হচ্ছে, এটার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে বিরল খনিজ। বিরল খনিজ শুধু না, নানা ক্ষেত্রে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র একে অপরের উপর নির্ভরশীল হতে যাচ্ছে, এবং এই নির্ভরশীল হতে গেলে ভারতের কথা তো শুনতেই হবে। এবং ভারত বাংলাদেশকে কি চায়, আমি বারবার বলছি এই কথাটা। সেই খানিক আগে বললাম যে সেই দৃষ্টি, ভারতের দৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্র দেখবে। সেই ক্ষেত্রে বাংলাদেশে যে এই যে রাজনৈতিক স্থিতিশীলতা আসতে হলে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ সহ সব দল, এই যে আওয়ামী লীগকে অবৈধভাবে বাইরে রাখা হয়েছে, আওয়ামী লীগ সহ নির্বাচন হতেই হবে। আপনি যতই 12 ফেব্রুয়ারি নির্বাচন করুন না কেন, যে কোনো অজুহাতে কয়েক মাসের মধ্যে সেই সরকারটা পড়ে যাবে। সেটা বিএনপি ক্ষমতায় আসুক আর জামাত ক্ষমতায় আসুক। জামাত ক্ষমতায় আসার সম্ভাবনাটা এই কয়েকদিনের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে সেটি কিন্তু পেছনে চলে গেছে। যে ব্লুপ্রিন্ট বিএনপির প্রধান চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা সহ যে ব্লুপ্রিন্ট নিয়ে এসছেন তিনি, তাতে বিএনপি ক্ষমতায় আসছে, এবং বিএনপি ক্ষমতায় এসে স্বাভাবিকভাবে তার জন্য দেশ চালানো কঠিন হয়ে যাবে তখন কয়েক মাসের মধ্যে সরকারের পতন হবে, একটা ইনক্লুসিভ নির্বাচন হবে, এবং ইনক্লুসিভ নির্বাচন হলে কারো কিন্তু কথা বলার সুযোগ থাকবে না। বিদেশের এমনকি দেশের রাজনৈতিক দলগুলোরও কথা বলার সুযোগ থাকবে না। সেক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি, ভারত চাইবে যে বাংলাদেশে একটা সহনীয় সরকার, যে সরকারের সাথে তারা কাজ করতে পারে। তাদের ট্রানজিট দরকার, তাদের এই অঞ্চলে স্থিতিশীলতা দরকার। আজকে এই যে 1.5 বছরে আমরা একটা বড় সমাজে ইতিমধ্যে পৌঁছে গেছি, কারো কোনো বিকার নেই এই দেশে, কিন্তু ভারতের নিজের স্বার্থে বিকার আছে। দেশে স্থিতিশীলতা প্রয়োজন, এবং তাদের এই দেশে একসাথে কাজ করা দরকার। এটাকে আধিপত্য বা কর্তৃত্ববাদ বলা যাবে না। পৃথিবীর অন্যান্য অঞ্চল যেভাবে একসাথে কাজ করে, সেইভাবে তারা কাজ করবার চিন্তা করে একটি ইমার্জিং ইকোনমি হিসেবে। সেই জায়গা থেকে আমি শেষ কথা এটি বলতে চাই যে আমরা আসলে অপেক্ষা করছিলাম ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ডিলটা হওয়ার। আমরা ডিসেম্বরে একদম চূড়ান্তভাবে আশা করেছিলাম যে ডিলটা হয়ে যাবে, এবং নির্বাচনের আগে ডিসেম্বর মানে বেশ দূরে ছিল, নির্বাচনটা ইনক্লুসিভ এবারই হবে, কিন্তু সেটা আর হলো না। নির্বাচনটা হয়তো, এখনো বলছি হয়তো, হয়েই যাবে, হওয়ার পরে একটা কিছু হবে। যাই হোক, বাংলাদেশ শান্ত হতে আরো কয়েক মাস লাগবে, আমরা এটা বলতে পারি। আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ নির্বাচন করবে, এমনকি আওয়ামী লীগ আগামী যে নির্বাচনটা হবে পরবর্তীতে, এই 13-র পরে 14 যে নির্বাচনটা, 14 নম্বর যে বাংলাদেশের নির্বাচনটা হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে ক্ষমতায় আসবে, এমনটাই মনে হচ্ছে।